আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ 15 জুলাই তোমাদের বাংলা বিষয়ের উপরে অর্ধবার্ষিকী মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। তো আমি আশা করছি তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষাটি খুবই ভালো হয়েছে। তোমরা অনেকেই এই বিষয়টির উপরে পরীক্ষা পরবর্তী একটি সমাধান ক্লাস চেয়েছ। তো তোমাদের মতামতের ভিত্তিতে আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে বাংলা বিষয়ের উপরে একটি সলভ ক্লাস দেব। এই সলভ ক্লাসটি দেখার মধ্য দিয়ে তোমরা এটি বুঝতে পারবে বা অনুধাবন করতে পারবে তোমরা পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলো যেভাবে লিখেছ সেটি সঠিক হয়েছে কিনা, বা আরও কিভাবে লিখলে সেটি আরও ভালোভাবে লেখা যেত। তাহলে চলো আমরা এই সলভ ক্লাসটি দেখে নিচ্ছি। তাহলে প্রথম যে কাজ সেটি কি? সে কাজটি হচ্ছে কাজ ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। তো সেই কাজগুলো কি দেখো ক নম্বরে যে কাজগুলো সেটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম কাজটি হচ্ছে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লেখো। তাহলে আমরা দেখে নিচ্ছি যে কাজগুলো কি কি। দেখো, প্রথম কাজটি হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। এরপর দেখো, তৃতীয় যে কাজটি রয়েছে সেখানে বলা রয়েছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। তো এই হচ্ছে মূলত কাজ কয়ের প্রথম যে অংশ, সেই অংশটুকু। দেখো, এই কাজের সমাধান আমরা কিভাবে করতে পারি সেটি দেখে নিচ্ছি। দেখো, নমুনা সমাধান হিসেবে আমি লিখেছি তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। তো সেই সমস্যাগুলো কি কি হতে পারে? দেখো, আমি লিখেছি 1 নম্বরে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব, দ্বিতীয়ত বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত পরিমাণে বই নেই, তৃতীয়ত দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল নেই। এরপরে দেখো 4 নম্বরে বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নেই। এরপর দেখো 5 নম্বর রয়েছে কম্পিউটার ল্যাবে ইন্টারনেট সংযোগ নেই। এরপর কি লেখা রয়েছে? দেখো, বিজ্ঞান ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ নেই। তো এগুলো হচ্ছে এক একটি সমস্যা যা আমার বিদ্যালয়ে রয়েছে। আমি এখানে যে সকল সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি, তোমাকেও যে একই সমস্যার কথা উল্লেখ করতে হবে বিষয়টা কিন্তু তা নয়। তোমার বিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো রয়েছে তুমি চেষ্টা করবে সেগুলো খুঁজে বের করে এই তালিকায় উপস্থাপন করতে। আমাদের দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে কি, দেখো, এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। তো এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমাদেরকে কিন্তু কথা বলতে হবে কারো সাথে। তো সেই ব্যক্তিরা কারা, কাদের সাথে আমরা কথা বলতে পারি সেই তালিকা আমাদেরকে তৈরি করতে হবে। দেখো, আমি লিখেছি নমুনা সমাধান। উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি, যেমন শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং 4 নম্বরে অভিভাবক কমিটির সভাপতি। এই সকল ব্যক্তিদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, কারণ এই সকল সমস্যার ক্ষেত্রে তারাই হচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো আশা করছি এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা তাদের সাথে যে যোগাযোগ করব, কোন উপায়ে যোগাযোগ করতে পারি সেগুলো আমরা নির্ধারণ করব। তো দেখো, আমি নমুনা সমাধানে লিখেছি উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি। তো সেই উপায়গুলো কি? সেগুলো হতে পারে মৌখিক উপায়ে, দ্বিতীয়ত লিখিত উপায়ে এবং যান্ত্রিক উপায়েও হতে পারে। এই 3টি উপায়ে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর কাজটি কিন্তু এখানেই শেষ না। আমাদের ক নম্বরে কিন্তু আরও কিছু নির্দেশনা রয়েছে, সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো চলো আমরা সেই নির্দেশনাগুলো দেখে নিচ্ছি। দেখো, 2 নম্বরে বলা রয়েছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করি। আমরা যে তালিকা তৈরি করেছিলাম, দেখো এখানে বেশ কিছু সমস্যা আমরা আমাদের তালিকায় যুক্ত করেছিলাম। এই সমস্যা থেকে যে কোনো একটি সমস্যা আমরা নির্বাচন করব এবং সেটির সমাধানের চেষ্টা করব। বলা রয়েছে সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। আমরা 2টি যোগাযোগের নমুনা তৈরি করব। কিরকম? দেখো, নমুনা 2টির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা 2টি হবে তোমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে। তো শিক্ষার্থীরা, আমরা যে সকল সমস্যাগুলো আমাদের তালিকায় উপস্থাপন করেছিলাম সেই সকল সমস্যাগুলোর থেকে যে কোনো একটি সমস্যা এখন আমরা বেছে নেব এবং সেই সমস্যার উপরে আমরা 2টি যোগাযোগের নমুনা তৈরি করব। দেখো, আমরা সেটি কিভাবে করতে পারি। তো প্রথম যে নমুনা সেটি আমি কি লিখেছি? দেখো, মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা। তো মৌখিক উপায়ে যেহেতু আমরা যোগাযোগ করব সেহেতু এটি একটি সংলাপ হতে পারে। তো এই যোগাযোগটি, এই সংলাপটি একজন ছাত্র এবং প্রধান শিক্ষকের মধ্যে সংঘটিত হচ্ছে। তো কিভাবে হচ্ছে সেটি তোমরা এখন দেখবে। ছাত্র বলছে, স্যার, আমার নাম রাকিব, আমি 8ম শ্রেণীর একজন ছাত্র। আজ আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। তখন প্রধান শিক্ষক বললেন, অবশ্যই রাকিব, তুমি কি বিষয়ে কথা বলতে চাও? তখন ছাত্র বলল, স্যার, আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, এতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।
তখন প্রধান শিক্ষক বললেন, আচ্ছা, মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকার কারণে তোমাদের কি ধরনের সমস্যা হচ্ছে? তখন ছাত্র বলল, স্যার, মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলে আমাদের পড়াশোনা আরও আকর্ষণীয় এবং কার্যকর হতো। আমাদের বিভিন্ন ভিডিও, অডিও এবং প্রেজেন্টেশন দেখে বিষয়বস্তু সহজে বোঝা সম্ভব হতো। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন আধুনিক শিক্ষা উপকরণও পেতে পারতাম। তখন প্রধান শিক্ষক বললেন, হ্যাঁ রাকিব, আমি তোমার কথা বুঝতে পারছি। মাল্টিমিডিয়া ক্লাসরুমের গুরুত্ব আমরা সবাই জানি, কিন্তু বিদ্যালয়ের বাজেট সীমিত থাকার কারণে এটি স্থাপন করা সম্ভব হয়নি। তখন দেখো ছাত্র বলল, স্যার, আমরা কি কোনো প্রকল্প বা দাতা সংস্থার সাহায্য নিতে পারি না? তাছাড়া আমাদের অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতাও নিতে পারি। তখন প্রধান শিক্ষক বললেন, তোমার প্রস্তাব অনেক ভালো। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে হয়তো সমাধান সম্ভব। আমি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং তোমাদের প্রস্তাব উপস্থাপন করব। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এই অংশটুকু। এরপর কি হলো দেখো, সে ছাত্র শিক্ষককে কি করলেন, বললেন, ধন্যবাদ স্যার, আমরা শিক্ষার্থীরাও আমাদের সাধ্যমতো সহযোগিতা করতে প্রস্তুত। আমরা শিক্ষার্থীদের মধ্যে চাঁদা তুলতে পারি অথবা কোনো ফান্ড রাইজিং ইভেন্ট আয়োজন করতে পারি। তখন প্রধান শিক্ষক বললেন, তোমাদের উদ্যোগ সত্যি প্রশংসনীয় রাকিব। আমি তোমাদের প্রস্তাবকে সমর্থন করি এবং আমাদের সকলের সহযোগিতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করার চেষ্টা করব। তখন ছাত্র বলল, ধন্যবাদ স্যার, আপনার সময় ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তখন প্রধান শিক্ষক বললেন, তুমি এবং তোমার সহপাঠীরা বিদ্যালয়ের ভবিষ্যৎ, তোমাদের জন্যই আমরা সবসময় চেষ্টা করব। শুভকামনা তোমাদের জন্য। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটি মৌখিক যোগাযোগের নমুনা দেখে নিলাম, যেখানে একজন ছাত্র এবং প্রধান শিক্ষকের মধ্যে একটি কথোপকথনের আয়োজন আমরা করলাম। এটি হলো মূলত যোগাযোগের একটি মৌখিক নমুনা। এবার আমরা দেখব লিখিত নমুনা। আমাদেরকে বলা হয়েছিল যোগাযোগের মৌখিক এবং লিখিত দুইটি আলাদা আলাদা নমুনা উপস্থাপন করতে। তাহলে যেহেতু আমরা লিখিত উপায়ে এখন যোগাযোগ করব, সেক্ষেত্রে লিখিত উপায়ে আমাদের যোগাযোগের নমুনাটি হতে পারে একটি আবেদনপত্র। তোমরা চাইলে ইমেইলও লিখতে পারো। আমি এখানে আবেদনপত্র লিখেছি, তোমরা তোমাদের মতো করে উপস্থাপন করবে। তো দেখো, তারিখ আমি লিখেছি 15 জুলাই 2024 বরাবর। প্রধান শিক্ষক, পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ। বিষয়, বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের আবেদন। তাহলে শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে শুরু করতে পারি। তোমরা তোমাদের স্কুলের নাম সেগুলো লিখবে। এরপর দেখো, আমরা শুরু করব ঠিক এভাবে, জনাব, যথাযথ সম্মানপূর্বক নিবেদন করছি যে আমরা আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব বোধ করছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থীদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিক্ষার মান উন্নয়ন করে এবং শিক্ষার্থীদের বিষয়বস্তু সহজে বুঝতে সহায়তা করে। আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকায় আমরা আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমরা বিভিন্ন অডিও ভিজুয়াল উপকরণ, ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশন এবং ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান লাভ করতে পারি। এর ফলে আমাদের শিক্ষার মান উন্নত হবে এবং আমরা প্রতিযোগিতামূলক বিশ্বে আরও দক্ষ হতে পারব। আমরা আশাবাদী যে আপনার নেতৃত্বে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করতে পারব। অতএব আমাদের এই আবেদনটি গ্রহণ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের আবেদনপত্রের বডি অংশ ঠিক এভাবে লিখতে পারি। এরপর শেষ করব, বিনীত নিবেদন, আপনার বিশ্বস্ত বিলাল হোসাইন। এখানে আমি আমার নাম লিখে দিয়েছি, তুমি তোমার নাম লিখে দিবে। এরপর লিখবে তোমার আইডি নম্বর অথবা রোল নম্বর। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে, পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ। এই যে বিষয়গুলো আমি এখানে লিখেছি, এগুলো কিন্তু আমি আমার তথ্য লিখেছি। তুমি চেষ্টা করবে তোমার যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে উপস্থাপন করতে। তাহলে শিক্ষার্থীরা, আমাদেরকে দুইটি উপায় যোগাযোগ করতে বলা হয়েছিল। একটি ছিল মৌখিক যোগাযোগ এবং আরেকটি ছিল লিখিত যোগাযোগ। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দুইটি উপায় তোমরা কিভাবে যোগাযোগ করতে পারো। আমি আশা করছি প্রথমে কাজটি নিয়ে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। তো এখন আমরা আলোচনা করতে পারি কাজ খ নিয়ে। দেখো, কাজ খয়ে নির্দেশনা বলা রয়েছে, দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নামগুলো অনুসরণ করো। এখানে আমাদেরকে কি করতে হবে, রচনা তৈরি করতে হবে, যেই রচনাটি আমাদের দেয়াল পত্রিকায় উপস্থাপন করা হবে। তো সেই নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ে নেবে। তো আমরা প্রথমে দেখে নেব যে কোন কোন বিষয়ের উপরে আমরা রচনা তৈরি করতে পারি। এখানে কিছু নমুনা দেওয়া রয়েছে, তার মধ্যে দেখো বিবরণমূলক লেখা, বিদ্যালয় শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ, এটি সম্পর্কে আমরা বিবরণমূলক লেখা লিখতে পারি। এরপর রয়েছে বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, এটির উপরে আমরা বিশ্লেষণমূলক লেখা লিখতে পারি। তথ্যমূলক লেখা, এটির উপরে আমরা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, এই বিষয়টির উপরে আমরা লিখতে পারি একটি তথ্যমূলক লেখা। এরপর রয়েছে কল্পনা নির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প।
তাহলে শিক্ষার্থীরা, এখানে যেহেতু আমাদেরকে 4টি আলাদা আলাদা বিষয়ে রচনা লিখতে বলা হয়েছে, তাই আমি কিন্তু একটি ক্লাসের মধ্য দিয়ে তোমাদের এই খ নম্বর কাজটি সমাধান করে দিতে পারবো না। প্রত্যেকটির জন্য আমাদেরকে আলাদা আলাদা ক্লাস নিতে হবে। সুতরাং এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো দ্বিতীয় এই বিষয়টির উপরে কিভাবে তোমরা রচনা লিখতে পারো। বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, এই বিষয়টির উপরে তোমরা কিভাবে রচনা লিখতে পারো তা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। দেখো, আমি লিখেছি পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা এবং সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা, যা তাদের শিক্ষা জীবনকে সফল ও আনন্দময় করে তোলে। এই বিদ্যালয়ের প্রথম এবং প্রধান সুবিধা হল উন্নত পরিকাঠামো। বিদ্যালয়ে রয়েছে সুসজ্জিত ও সুশৃঙ্খল ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীরা আরামদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে। বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবগুলো অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত, যা শিক্ষার্থীদের গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে সহায়ক। পাঠাগার হলো এই বিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা, যা বিভিন্ন বিষয়ে বই, পত্রিকা এবং গবেষণামূলক সামগ্রীতে পরিপূর্ণ। শিক্ষার্থীরা এখানে সময় কাটিয়ে তাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে। এছাড়াও মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা রয়েছে, যা পাঠ্য বইয়ের পাশাপাশি অডিও ভিজুয়াল উপকরণের মাধ্যমে শিক্ষা প্রদান করে। এরপর দেখো, আমি আরও কিছু সুবিধার কথা উল্লেখ করেছি। খেলার মাঠ ও অন্যান্য ক্রীড়া সুবিধা শিক্ষার্থীদের শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই বিদ্যালয়ে নিয়মিতভাবে ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধি করে। স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যালয়ের বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যা শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনে সহায়তা করে। অবশেষে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলের প্রশিক্ষণ ও দক্ষতা শিক্ষার মান নিশ্চিত করে। শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন এবং শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এই সুযোগ সুবিধাগুলো শিক্ষার্থীদের একটি উন্নত শিক্ষা জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়তা করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে দ্বিতীয় এই বিষয়টি অর্থাৎ বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, এই বিষয়টির উপরে কিভাবে আমরা একটি বিশ্লেষণমূলক লেখা তৈরি করতে পারি। মূলত এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে তোমার বিদ্যালয়ে কোন কোন সুযোগ সুবিধাগুলো রয়েছে, তার উপর ভিত্তি করে তুমি একটি রচনা লিখবে। আমি এখানে আমার বিদ্যালয়ে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো উল্লেখ করলাম, তুমি তোমার বিদ্যালয়ের যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করবে। দেখো, এখানে কিন্তু কাজটি শেষ না। এই রচনা লেখার পরে আমাদেরকে উল্লেখ করতে হবে যে কোন যুক্তিতে আমরা এই লেখাটিকে একটি বিশ্লেষণমূলক লেখা বলতে পারি। আমাদেরকে কিছু যুক্তি তুলে ধরতে হবে। তো আমরা যে সকল যুক্তিগুলো উপস্থাপন করতে পারি সেগুলো হচ্ছে কি, দেখো, বিষয়বস্তুর গভীর বিশ্লেষণ। লেখাটিতে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধার গভীর বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি সুবিধার বিস্তারিত বর্ণনা এবং সেই সুবিধাগুলোর শিক্ষার্থীদের উপর কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয়ত, কারণ এবং প্রভাব সম্পর্ক। লেখায় প্রতিটি সুবিধার কারণে শিক্ষার্থীদের কিভাবে উপকার হয় তা বিশ্লেষণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, উন্নত পরিকাঠামোর কারণে শিক্ষার্থীরা আরামদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে এবং বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবগুলোর কারণে তারা গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে পারে। এরপরে দেখো, পর্যালোচনা ও সমালোচনা। লেখাটিতে বিদ্যালয়ের সুযোগ সুবিধার একটি পর্যালোচনা প্রদান করা হয়েছে। এটি শুধুমাত্র তথ্য সরবরাহ নয়, বরং সেই তথ্যগুলির একটি সমালোচনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এরপরে আমি লিখেছি সার্বিক মূল্যায়ন। লেখায় বিদ্যালয়ের সার্বিক সুবিধাগুলির একটি মূল্যায়ন করা হয়েছে এবং এই সুবিধাগুলি শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং ভবিষ্যতের উন্নয়নে কেমন ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করা হয়েছে। এরপরে আমি লিখেছি যুক্তিসঙ্গত উপসংহার। লেখাটির শেষে উপসংহার টানা হয়েছে যে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ সুবিধাগুলি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়ক। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমি যে সকল যুক্তিগুলোর কথা উপস্থাপন করলাম, এই সকল যুক্তিগুলোর আলোকে আমরা বলতে পারি আমরা উপরে যে রচনাটি তৈরি করেছি সেটি একটি বিশ্লেষণমূলক লেখা। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। তোমরা প্রতিটি বিষয়ের উপরে একটি লেখা তৈরি করবে এবং তারপরে সেই লেখাটি কী কারণে সেই ধরনের লেখা তার বিপরীতে কিছু যুক্তি তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তো এখন আমি আলোচনা করব দ্বিতীয় এই লেখাটি নিয়ে, যেখানে লেখা রয়েছে তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। আমরা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টির উপরে একটি তথ্যমূলক লেখা তৈরি করব এবং কেন এটিকে তথ্যমূলক লেখা বলা যেতে পারে তার বিপরীতে আমরা কিছু যুক্তি প্রদর্শন করব। তাহলে চলো আমরা সেই লেখাটি দেখে নিচ্ছি। দেখো, আমরা তথ্যমূলক লেখাটি ঠিক এভাবে লিখতে পারি, যার নাম হচ্ছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য।
পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান যা দীর্ঘদিন ধরে উচ্চমানের শিক্ষা প্রদান করে আসছে। 1985 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আমাদের এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের একটি উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তো আমরা প্রথমে ঠিক এভাবে আমাদের বিদ্যালয় সম্পর্কে তথ্য প্রদান করলাম। এরপরে আমি লিখলাম বিদ্যালয়ে প্রায় 1200 শিক্ষার্থী রয়েছে যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রিত থাকে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত মনোযোগ পেতে পারে। বিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা 40, যারা সকলেই উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষিত। বিদ্যালয়ে একটি আধুনিক পাঠাগার রয়েছে যা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবগুলো অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত যা শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার অভিজ্ঞতা প্রদান করে। মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা শিক্ষার্থীদের পাঠ্য বিষয়বস্তুর আরও গভীরে প্রবেশ করতে সাহায্য করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি আমার বিদ্যালয় সম্পর্কে তথ্য দিলাম, তোমরাও কিন্তু তোমাদের বিদ্যালয় সম্পর্কে ঠিক এভাবেই তথ্য দেবে। এরপরে আমি আরও কিছু তথ্য দিতে পারি। দেখো, আমি লিখেছি পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। খেলার মাঠে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। বিদ্যালয় স্বাস্থ্য ও স্যানিটেশনের বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার এবং প্রাথমিক চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপরে দেখো, আমি আরও লিখেছি পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় তার শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুত করে এবং সমাজে একজন সফল ও সুশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। বিদ্যালয়ের সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে একটি তথ্যমূলক রচনা লিখতে পারি আমাদের বিদ্যালয় সম্পর্কে। এবার আমরা উল্লেখ করব এটি একটি তথ্যমূলক লেখা হওয়ার কিছু যুক্তি, অর্থাৎ আমরা এই যে তথ্যমূলক লেখাটি লিখলাম এটি ঠিক কী কারণে আমরা তথ্যমূলক লেখা বলতে পারি তার পেছনে কিছু যুক্তি আমরা উপস্থাপন করব। দেখো, প্রথমে আমি লিখেছি তথ্য সরবরাহ। লেখাটিতে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক সংখ্যা এবং শ্রেণীসমূহের বর্ণনা সহ নির্দিষ্ট তথ্য সরবরাহ করা হয়েছে। এটি শিক্ষা প্রতিষ্ঠানটির সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে। এরপর রয়েছে সুবিধাসমূহের বর্ণনা। আমি লিখেছি বিদ্যালয়ের পাঠাগার, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের বিবরণ দেওয়া হয়েছে। এসব তথ্য বিদ্যালয়ের সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে। এরপরে দেখো, আমি লিখেছি স্বাস্থ্য ও স্যানিটেশন সম্পর্কে। বিদ্যালয়ের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই তথ্যগুলো শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করার প্রচেষ্টা সম্পর্কে জানায়। এরপর আমি লিখেছি সফলতার কারণ। লেখায় বিদ্যালয়ের সাফল্যের পেছনে শিক্ষকদের পরিশ্রম, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। এটি বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করে। সবশেষে আমি লিখেছি সংক্ষিপ্ত ও সুসংগঠিত তথ্য। লেখাটিতে তথ্যগুলি সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন দিক যেমন প্রতিষ্ঠা, পরিকাঠামো, সুযোগ সুবিধা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম এবং স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্তভাবে এবং সুনির্দিষ্ট তথ্য প্রদান করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে এখানে আমি বেশ কিছু যুক্তি উপস্থাপন করলাম, যে সকল যুক্তির আলোকে আমরা বলতে পারি এটি একটি তথ্যমূলক লেখা। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে একটি তথ্যমূলক লেখা তোমরা তৈরি করতে পারো। এবার সবশেষে আমি আলোচনা করব কল্পনা নির্ভর লেখা কিভাবে তোমরা লিখতে পারো। তোমাদের লেখার বিষয়বস্তু হচ্ছে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। তো তোমার বিদ্যালয়কে ঘিরে কোনো একটি গল্প তুমি কল্পনা করে লিখবে, সেটিকে তুমি রচনা আকারে লিখবে এবং লেখার পরে সেটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় তার পেছনে তুমি কিছু যুক্তি উপস্থাপন করবে। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই লেখাটি তৈরি করতে পারি। দেখো, কল্পনা নির্ভর লেখা যার বিষয়বস্তু হচ্ছে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। তো দেখো, আমি লিখেছি পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সবসময় তার শিক্ষার মান ও পরিবেশের জন্য সুপরিচিত ছিল। বিদ্যালয়ের চারপাশে সবুজ গাছগাছালি এবং ফুলের বাগান শিক্ষার্থীদের মনোরম পরিবেশ প্রদান করত। কিন্তু একদিন বিদ্যালয়ে একটি রহস্যময় ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে দেয়। একদিন সন্ধ্যায় বিদ্যালয়ের নাইট গার্ড
মিরাজ চাচা দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই তিনি বিদ্যালয়ের পুরনো লাইব্রেরি ভবন থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। শব্দগুলো যেন কাগজের পাতার ফিসফিসানি এবং ফোঁটা ফোঁটা পানির শব্দের মতো শোনাচ্ছিল। মিরাজ চাচা সাহস করে লাইব্রেরির দিকে এগিয়ে যান এবং দেখেন দরজা খুলে ভেতরে একটি ক্ষীণ আলো জ্বলছে। মিরাজ চাচা তখন ভেতরে প্রবেশ করলেন। তখন তিনি এক আশ্চর্য ঘটনা দেখলেন। লাইব্রেরির পুরনো বইগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি বইয়ের পাতা উল্টে যাচ্ছিল এবং বইগুলো নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ একটি বই মিরাজ চাচার দিকে তাকিয়ে বলল, আমাদের সাহায্য করুন, আমরা বহুদিন ধরে এখানে বন্দী। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি কল্পনা করে এই ঘটনাটি সাজিয়েছি। তোমরা কিন্তু ঠিক এভাবে কল্পনা করে বিভিন্ন ঘটনা সাজাতে পারো। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কল্পনার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল থাকে না। তো এখানে তোমরা যে ঘটনাটি দেখতে পাচ্ছ, এর সাথেও কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। দেখো তারপরে কি হলো, মিরাজ চাচা ভয়ে পিছিয়ে যান। তিনি কিছু বুঝতে পারেন না যে এই বইগুলোর মধ্যে একটি বিশেষ ক্ষমতা রয়েছে। তিনি প্রধান শিক্ষককে বিষয়টি জানান। প্রধান শিক্ষক জনাব কাদের সাহসিকতার সাথে বিষয়টি তদন্ত করতে যান। তিনি লাইব্রেরিতে প্রবেশ করে সেই বিশেষ বইটি খুঁজে বের করেন, যা এই সমস্ত ঘটনার মূল কারণ ছিল। বইটির ভিতরে একটি পুরনো চিঠি পাওয়া যায়, যা লেখা ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল কাদেরের দ্বারা। চিঠিতে লেখা ছিল, যদি এই বইটি কোনোদিন খোলা হয় তাহলে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে। দেখো এরপরে আমি কি লিখলাম, এই রহস্যময় ঘটনার পর থেকে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উৎসাহী হয়ে ওঠে এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে শুরু করে। তারা একসাথে মিলে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম পরিচালনা করতে শুরু করে, যা তাদের শিক্ষা এবং নৈতিকতা বৃদ্ধিতে সহায়ক হয়। বিদ্যালয়টি সেই দিন থেকে আরও বেশি সম্মান ও সাফল্যের শিখরে পৌঁছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমরা আমাদের বিদ্যালয় সম্পর্কে একটি কল্পনা নির্ভর লেখা তৈরি করতে পারি। আমরা সম্পূর্ণ ওই কল্পনাকে কেন্দ্র করে এই গল্পটি তৈরি করতে পারি। দেখো এরপরে আমরা কি লিখব, এটি একটি কল্পনা নির্ভর লেখা হওয়ার কিছু যুক্তি। অর্থাৎ এতক্ষণ যে গল্পটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটিকে আমরা কেন কল্পনা নির্ভর লেখা বলতে পারি, তার পেছনে কিছু যুক্তি আমরা উপস্থাপন করব। তো প্রথম যে যুক্তি, সেটি হচ্ছে অবাস্তব ঘটনা। লেখাটিতে লাইব্রেরির বইগুলো জীবন্ত হয়ে ওঠা এবং নিজেদের মধ্যে কথা বলার বর্ণনা রয়েছে, যা বাস্তব জীবনে সম্ভব নয়। এটি কল্পনার একটি বিশেষ দিক। এরপর রয়েছে কি, দেখো রহস্যময় উপাদান। আমি লিখেছি, লেখাটিতে রহস্যময় শব্দ এবং ক্ষীণ আলো জ্বলছে এমন একটি দৃশ্যের বর্ণনা রয়েছে, যা পাঠকের মনে কৌতূহল এবং বিস্ময় সৃষ্টি করে। এই ধরনের রহস্যময় উপাদান কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য। এরপরে আমি আরও লিখেছি, বিশেষ ক্ষমতার ধারণা। বইগুলোর মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে এবং তারা বহুদিন ধরে বন্দী রয়েছে। এই ধারণা সম্পূর্ণভাবে কল্পনাপ্রসূত। বাস্তবে এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এরপর রয়েছে কি, দেখো অলৌকিক বার্তা। বইটির ভেতরে পুরনো চিঠির মাধ্যমে একটি অলৌকিক বার্তা পাওয়া যায়, যা শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে সাফল্য অর্জনের কথা বলে। সেই ধরনের অলৌকিক বা জাদুময় বার্তা কল্পনা নির্ভর লেখার একটি অংশ। এরপরে আমি লিখেছি অলৌকিক পরিবর্তন। রহস্যময় ঘটনার পর শিক্ষার্থীদের আচরণ এবং মনোভাবের পরিবর্তন ঘটে, যা তাদের শিক্ষা জীবন এবং নৈতিকতা বৃদ্ধিতে সহায়ক হয়। এটি কল্পনার জগতে ঘটতে পারে, কিন্তু বাস্তব জীবনে এই ধরনের দ্রুত পরিবর্তন অস্বাভাবিক। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমি এখানে বেশ কিছু যুক্তি উপস্থাপন করলাম, যার মাধ্যমে আমি এটি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যে গল্পটি লিখেছি সেটি হচ্ছে একটি কল্পনা নির্ভর লেখা। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা তোমাদের বিদ্যালয় সম্পর্কে একটি কল্পনা নির্ভর লেখা লিখতে পারো। এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর সবশেষ যে কাজটি রয়েছে সেই কাজটি নিয়ে। এই কাজটি হচ্ছে গ নম্বর কাজ, যেখানে কাজের নির্দেশনায় বলা হয়েছে তোমার লেখার উপর রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। এটি হচ্ছে সর্বশেষ কাজ। এই কাজটির মধ্য দিয়ে আমাদের বাংলা মূল্যায়ন শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা, এর আগে খ নম্বর যে কাজটি রয়েছে সেখানে কিন্তু আমরা 4টি রচনা তৈরি করেছিলাম। সেই রচনাগুলোর আলোকেই কিন্তু এই গ নম্বর প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দেখো গ নম্বরে প্রথম যে কাজটি, সেখানে বলা রয়েছে দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। এরপরে যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। তো এই যে দুটি কাজ, এই উভয় কাজ দুটি কিন্তু আমাদেরকে করতে হবে এর আগের ক্লাসগুলোতে যে সকল রচনাগুলো আমরা শিখেছিলাম সেগুলো থেকে। তাই তোমাদেরকে আমি পরামর্শ দেব, তোমরা এখনও যারা সেই ক্লাসগুলো দেখোনি, অবশ্যই কোর্স টিকা চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। যাই হোক, প্রথম কাজটি আমরা সমাধান করব, যেখানে বলা রয়েছে দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। তো
তো আমরা প্রথম যে রচনাটি লিখেছিলাম সেখান থেকে মূলত 2টি বাক্য বেছে নিয়েছি এবং সেই বাক্যগুলো থেকেই আমরা কি করব, এই যে উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক চিহ্নিত করব। দেখো প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে কি, বিদ্যালয়ে রয়েছে সুসজ্জিত সুশৃঙ্খল ক্লাসরুম। তো এই যে বাক্য, এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে ক্লাসরুম, বিধেয় হচ্ছে রয়েছে, উদ্দেশ্যের প্রসারক হচ্ছে সুসজ্জিত ও সুশৃঙ্খল এবং বিধেয়ের প্রসারক হচ্ছে বিদ্যালয়ে। তাহলে প্রথম বাক্যে কোন কোন অংশ রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এরপর দ্বিতীয় বাক্যটি হচ্ছে শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন। তো এই বাক্যে উদ্দেশ্যকে শিক্ষকরা, বিধেয় বৃদ্ধি করেন, উদ্দেশ্যের প্রসারক নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এবং বিধেয়ের প্রসারক কি, নিজেদের দক্ষতা। তো এভাবে আমরা দ্বিতীয় বাক্যটি চিহ্নিত করলাম। এবার শিক্ষার্থীরা দেখো পরবর্তী যে প্রশ্নটি, সেখানে জানতে চাওয়া হয়েছিল যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণক্রমানুসারে সাজাও। তো আমরা আমাদের সেই রচনা থেকে যে কোনো 10টি শব্দ আমরা খুঁজে বের করব এবং খুঁজে বের করার পরে সেখান থেকে আমরা কি করব, 10টি সেই শব্দগুলোকে আমরা অভিধানের অর্থাৎ বাংলা অভিধানের বর্ণানুক্রমে সাজাবো। তাহলে দেখো আমরা এটি কিভাবে করতে পারি। আমি যে শব্দগুলো সাজিয়েছি সেগুলো হচ্ছে আদর্শ, উন্নত, কর্মসূচি, প্রযুক্তিগত, পাঠাগার, প্রশিক্ষণ, বিদ্যালয়, বৈজ্ঞানিক, সুসজ্জিত এবং সুশৃঙ্খল। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ এখানে মোট 10টি শব্দ রয়েছে, প্রতিটি শব্দ বাংলা অভিধানের বর্ণানুক্রমে সাজানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা গ নম্বর এই কাজটি সমাধান করবে। তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হোক সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।